where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং ছাত্রছাত্রীরা, ই পাঠশালার ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাই। আমি বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা অমৃতা রায়। আজকে নবম শ্রেণীর জন্য একটি ক্লাস নেব, পড়াবো সংবহন, সার্কুলেশন। যত উন্নত জটিল জীবদেহ হবে তত তার ভেতরের যে সিস্টেমগুলো, অঙ্গ, তন্ত্র সমস্তই জটিল হতে থাকবে। আদি প্রাণী বা অনুন্নত প্রাণী যদি আমরা বলি তাহলে প্রথমে আমাদের অ্যামিবার কথা মনে পড়ে। অ্যামিবার দেহে তো একটি মাত্র কোষ আছে, সুতরাং কোনো সমস্যাই নেই। এবার এই প্রাণীটি যে তরলের মধ্যে থাকে, এই কোষগুলি, অ্যামিবার ভেতরের কোষটি একটি মাত্র কোষ, সেই তরলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে। কিন্তু জীব যত উন্নত হবে, জটিল হবে, তত কোষগুলো অনেকগুলো সমষ্টি নিয়ে এক জায়গায় অবস্থান করবে এবং সেটা দেহের অনেক অভ্যন্তরে। এবার এই কোষগুলোর পক্ষে সম্ভবই নয়, কোনো একটি নির্দিষ্ট ভেতরে অভ্যন্তরে অবস্থান করা একটি কোষের পক্ষে সম্ভবই নয় যে সে বাইরের জগতের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করবে। তার জন্য দরকার এক উন্নত সিস্টেমের, উন্নত তন্ত্র। আমরা যদি সংবহন তন্ত্র পড়ি তাহলে সংবহন তন্ত্র এমনই একটি তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে এই কোষগুলির মধ্যে পৌঁছে যাবে পুষ্টিদ্রব্য, যেমন পরিপোষক, তারপরে শ্বাসবায়ু, অক্সিজেন এবং বিপাকীয় বর্জ্য পদার্থ। এই কোষগুলির ভেতরে অনবরত বিপাকক্রিয়া চলতে থাকে এবং এই বিপাকক্রিয়াগুলো চালানোর জন্য প্রয়োজন তো হয় প্রথম এবং প্রধানত অক্সিজেন। অক্সিজেনকে ভেতরে পৌঁছতে হবে এবং এই কোষে বিপাকের ফলে অনেক বিপাকজাত বর্জ্য পদার্থ উৎপন্ন হবে, যেটা কোষ থেকে দূরীভূত করা খুব প্রয়োজন, নাহলে কোষের খুব ক্ষতি হবে, কোষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার এত কাজ করবার জন্য যে তন্ত্রটির উদ্ভব হয়েছে, শরীরের মধ্যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে সংবহন তন্ত্র। দেখে নাও, সংবহন তন্ত্র রক্তবাহ এবং হৃৎপিণ্ডের সমন্বয়ে গঠিত। আলাদা করে তোমাদের প্রত্যেকটা ডিটেলস পড়তে হবে, রক্ত কি, কোথায় থাকে, কি এর কাজ, এর ভেতরে কি কি রয়েছে। তারপর রয়েছে রক্তবাহ অর্থাৎ যার মধ্য দিয়ে রক্ত শরীরের ভেতরে প্রবাহিত হয়। তারপরে রয়েছে হৃৎপিণ্ড যেখান থেকে রক্ত সারা দেহে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি রক্ত দিয়ে। এবার যদি আমরা রক্তের ভাগগুলিকে দেখি তাহলে প্রথমেই যেটা করতে হবে, রক্তকে প্রথমেই তোমাকে আমার বলে দিতে হবে যে রক্ত প্লাজমা বা রক্তরস এবং রক্তকণিকা বা কর্পাসেলস নিয়ে তৈরি, প্রথম এবং প্রধান ভাগ। এবার রক্তরসটা 55% থাকে আর রক্তকণিকা 45% থাকে। সেন্ট্রিফিউজ বলে একটা যন্ত্র হয়। সেন্ট্রিফিউজ, তোমরা টেস্ট টিউব তো চেনো, মনে করো এরকম একটা টেস্ট টিউব রয়েছে। এই টেস্ট টিউবের মধ্যে কিছু পরিমাণ রক্ত নিয়ে খুব বেগে যদি টেস্ট টিউবটাকে ঘোরানো যায় কোনো একটা যন্ত্রের মধ্যে, খুব বেগে বলতে গেলে আমরা মুখে আন্দাজি করতে পারবো না, গতিবেগটা হবে 2-3 হাজার পার মিনিটে, কেমন? এবার এই যন্ত্রটাকে বলা হয় সেন্ট্রিফিউজ যন্ত্র। এবার কিছু পরিমাণ রক্ত নিয়ে, মানে হোল ব্লাড, কোনো মানুষের শরীর থেকে রক্ত নিয়ে এই টেস্ট টিউবের মধ্যে রাখলাম এবং যন্ত্রের মধ্যে খুব বেগে এটাকে ঘোরানোর পর কিছুক্ষণ পরে যদি বের করে নেওয়া যায় তাহলে কি দেখা যাবে জানো? যে সম্পূর্ণভাবে আলাদা একটা স্তর বোঝা যাবে এই জায়গাটাতে। এই স্তরটাকে পুরো ব্লাড সেলস থাকবে, এখানে মধ্যে থাকবে হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেলগুলো তলায় পাওয়া যাবে, ঘন লাল রঙের এই জায়গাটা দেখা যাবে এবং ঠিক ওপরে, এর ওপরে একটা
হালকা হলুদ বর্ণের তরলের স্তর দেখা যাবে, এটা হয়ে যাবে হচ্ছে প্লাজমা বা রক্তরস, যেটা আমি বোর্ডে বাঁ দিকে লিখেছি। বুঝতে পারছো তো? এটা আরবিসি রক্তকোষের স্তর পাওয়া যাবে, আর এখানে পাওয়া যাবে প্লাজমা বা রক্তরসের এই লেভেলটা পাওয়া যাবে, পুরো পরিষ্কার বোঝা যাবে। এর মাঝখানে হালকা একটা স্তর পাওয়া যাবে, এখানে থাকবে হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এর ভাগে আমরা পড়বো আস্তে আস্তে। তাহলে এই জিনিসটা থেকে আর একটা ভ্যালু পাওয়া যায়, সেটাকে বলা হয় হিমাটোক্রিট ভ্যালু। হিমাটোক্রিট ভ্যালু কাকে বলে? এটা হয়তো তোমাদের এক্ষুনি প্রশ্নে নাও আসতে পারে, কিন্তু তাও জেনে রাখা ভালো। তোমাদের অনেক খুঁটিনাটি ডিটেলসই আমি দেখছি এবারে 9-এর বইতে দেওয়া রয়েছে। হিমাটোক্রিট ভ্যালু হচ্ছে রক্তের আরবিসি লোহিত রক্তকণিকা এবং প্লাজমার যে অনুপাতটা, তাকে বলা হচ্ছে হিমাটোক্রিট ভ্যালু। এক্ষেত্রে তো আমরা দেখেই নিলাম, এটা হচ্ছে 45% হবে আর এটা হচ্ছে 55% হবে। 1% মতন ডাব্লিউবিসি এখানে থাকবে। তাহলে বোঝা গেল হিমাটোক্রিট ভ্যালু কি। আচ্ছা, এবার এই 45% রক্তকণিকার আবার ভাগ রয়েছে, 3 ধরনের রক্তকণিকা হয়। আগে আমরা এই দিকটা করি। এবার এই প্লাজমা বা রক্ত রসের মধ্যে জল থাকবে প্রচুর, জলই থাকবে তোমার 81 থেকে 90% জল থাকবে। তারপরে কিছু কঠিন পদার্থ থাকবে অবশ্যই। এবার থাকবে কিছু গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ নামও তোমরা জানো বোধহয়, সেটা হচ্ছে অক্সিজেন থাকবে, এটা আগে লিখে দিলাম, কোনো আর ভাগ নেই। কার্বন ডাইঅক্সাইড থাকবে, নাইট্রোজেনও থাকতে পারে, ঠিক আছে, থাকবে। এবার এই জল তো বুঝতেই পারছো, জল যদি এত 90% জল না থাকে, ফ্লুইড যদি বেশি না থাকে, তাহলে তো পরিবহনটাই হবে না। পরিবহনের মাধ্যমই হচ্ছে রক্ত, সুতরাং রক্তটাকে একটা তরল হতে হবে। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে সে তো পরিবাহিত হতে পারবে না, কোষে কোষে প্রয়োজনীয় দ্রব্য পৌঁছেও দিতে পারবে না। সেই জন্য তরলের ভাবটা অনেক বেশি। এবার কঠিন পদার্থ 2 ধরনের হতে পারে। কঠিন পদার্থ 3 ধরনেরই বলতে পারি আমরা। এক হচ্ছে জৈব পদার্থ, অজৈব পদার্থ, আর একটা ভাগ করে দিতে পারো, সেটা হচ্ছে অন্যান্য পদার্থ। এবার এই জৈব পদার্থ বলতে আবার ভাগ হতে পারে, কিন্তু এখানে থাকবে কিছু প্রোটিনযুক্ত পদার্থ, কিছু প্রোটিনবিহীন পদার্থ, আবার নাইট্রোজেনবিহীন পদার্থ। জৈব পদার্থের মধ্যে যেটা মূল ভাগ সেটা হচ্ছে প্রোটিন। এটার মধ্যে থাকবে হচ্ছে প্রোটিন। জৈব পদার্থের মধ্যে প্রথম ভাগেই আমরা ফেলবো প্রোটিনকে। প্রোটিন কি কি থাকে রক্তরস বা প্লাজমার মধ্যে? প্রোটিন থাকে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। আর তাছাড়া কিছু তঞ্চন করার জন্য, রক্তটাকে জমাট বাঁধানোর জন্য, যখন দেহ কোনো উন্ড হয় বা ক্ষত হয় তখন দেহ থেকে রক্তক্ষরণ হয়, সেটাকে তো আটকাতে হবে, তার জন্য প্রয়োজন রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং। এবার ব্লাড ক্লটিংয়ের জন্য কতগুলো প্রোটিন দরকার, সেটা হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমরিন, সেটা থাকবে হচ্ছে এই অংশটার মধ্যে, মানে জৈব পদার্থের আন্ডারে প্রোটিনযুক্ত পদার্থ, ঠিক আছে। আচ্ছা, প্রোটিনবিহীন পদার্থ কি পেতে পারি আমরা এখানে জৈব পদার্থের মধ্যে? অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, অ্যামোনিয়া, এগুলোও থাকতে পারে প্রোটিনবিহীনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর কি ভাগ বললাম? আর একটা বললাম, সেটা হচ্ছে নাইট্রোজেনবিহীন থাকতে পারে, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড থাকতে পারে এই অংশে, ঠিক আছে। আচ্ছা, অজৈব পদার্থ আমরা জানি, সেটা হচ্ছে সোডিয়াম থাকে বা ব্লাডে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্লোরিন থাকে, অ্যানায়ন ক্যাটায়ন দুটো ভাগেই থাকতে পারে, বাইকার্বনেট আয়ন থাকে, তাই না। আচ্ছা, এবার অন্যান্য পদার্থের মধ্যে কি পাই? অন্যান্য পদার্থের মধ্যে আমরা পাই হরমোন পাই রক্তের মধ্যে। আচ্ছা, উৎসেচক থাকে, ভিটামিন থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন বি কমপ্লেক্সের কিছু থিয়ামিন, রাইবোফ্লাভিন, এগুলো তোমাদের পড়া আছে, ভিটামিন এগুলি থাকে। আর কি থাকে? রঞ্জক পদার্থও থাকে। রঞ্জক পদার্থ কি কি থাকে? বিলিরুবিন থাকে, বিলিভার্ডিন থাকে, আমরা জানি হিমোগ্লোবিন বিশ্লিষ্ট উৎপন্ন হয় এরা, তাই না। ঠিক আছে, তাহলে এই অংশটা পড়া হলো। এবার আমি রক্তকণিকার ভাগগুলোতে যাই। এই দিকটা মুছে দিচ্ছি একটু, এটা তোমাদের বোঝা হলো যে রক্তরসের মধ্যে কি কি থাকে। এবার এই রক্তকণিকা 3 ধরনের হয়। এখানে আরবিসি, রেড ব্লাড কর্পাসেলস, আর এটার আর একটা বাহারি একটা ফ্যান্সি নাম আছে, সেটা হলো এরিথ্রোসাইটস। আর হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেলস, এটারও একটা সুন্দর নাম, সেটা হচ্ছে লিউকোসাইটস। আর আছে হচ্ছে এই রকম শর্ট ফর্মের নাম নেই, থ্রম্বোসাইট বা অনুচক্রিকা, থ্রম্বোসাইটস, ঠিক আছে, বা প্লেটলেট বা অনুচক্রিকা। তাহলে আমরা কি কি পেলাম?
আমরা পেলাম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। রক্তের মধ্যে এর একটু আগে যখন আমরা টেস্ট টিউবের মধ্যে ভাগগুলো দেখলাম হিমাটোক্রিট ভ্যালু পড়তে গিয়ে, যে রক্তকে সেন্ট্রিফিউজ করলে খুব বেগে ঘোরালে থিতিয়ে পড়া অংশটার মধ্যে আমরা রেড ব্লাড সেল পাচ্ছি, যেটা 45%, তাহলে এটা সবচেয়ে বেশি থাকবে পরিমাণটা রক্তের মধ্যে। আর ডাব্লিউবিসি থাকবে অনেক কম, ধরো বলে দিলাম তখন কত 1% পড়েছিল মাঝখানের লেয়ারটা। সংখ্যাগুলো বলছি না, বললে তোমাদের মনে থাকবে না, বইতে লেখা আছে যে পার ডেসিলিটার ব্লাডে কত দেওয়া আছে, ঠিক আছে। আর একটা রয়েছে থ্রম্বোসাইট, এটারও পরিমাণ কম, এর তুলনায় তো অনেক কম। এবার লোহিত রক্তকণিকার কি কাজ? লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে শ্বাসবায়ু পরিবহন করা, মানে অক্সিজেন পরিবহন করা। লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে একটি যুগ্ম প্রোটিন। হিমোগ্লোবিন হিম এবং গ্লোবিনের সমন্বয়ে গঠিত। এবার এই হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করতে পারে। ওকে, অক্সিহিমোগ্লোবিন। তাহলে এই আরবিসি যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকাগুলো দ্বি অবতল বাইকনকেভ শেপটা, 3D শেপ তো বোর্ডে আঁকা যাবে না। মনে করো তুমি একটা ডো নিয়েছো, ডো বা ময়দা দিয়ে কিছু একটা গোল বল বানাচ্ছ, তারপরে দুধারটা তুমি চেপটে দিলে, পেড়া পাওয়া যায় এক ধরনের মিষ্টি দোকানে, সেই রকম অনেকটা। এবার তোমাকে যদি কোনো একটা মনে করো স্ফিয়ার, একটা গোলকের উপর বসতে বলা হলো, তখন তোমার বসতে একটু অসুবিধা হবে, ওয়্যারাস ওটা যদি একটু চেপটে দেওয়া হয় তাহলে বসতে সুবিধা হবে। এরিয়াটা বেশি পাচ্ছে যাতে এখানে বেশি বেশি অক্সিজেন মলিকিউল আসতে পারে, ঠিক আছে। তাহলে আরবিসির গঠন কেমন হলো? দ্বি অবতল। এবার এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, অক্সিজেন পরিবহন করে, এর কোনো ভাগ নেই, কেমন। এবার এই যে শ্বেত রক্তকণিকা রয়েছে ডব্লিউবিসি, এর দু রকম পাই আমরা প্রথমেই, সেটা হলো প্রথমে আমরা পাই দানাদার বা অ্যাগ্রানুলোসাইট, সরি গ্র্যানুলোসাইট হবে, দানাদার হচ্ছে গ্র্যানুলোসাইট। আর পাই আমরা অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে। কিসের থেকে এই নামকরণটা হলো? এই যে দানাদার বা অদানাদার, যখন এগুলো আবিষ্কার হয়েছিল তখন আলোক অনুবীক্ষণ যন্ত্রের যুগ ছিল, ঠিক আছে। তখন ওই আলোক অনুবীক্ষণ যন্ত্রে এই ডাব্লিউবিসি গুলো দেখলে পরে, স্লাইডের ব্লাডের স্লাইডে দেখলে পরে, সেগুলোর মধ্যে এরকম নিউক্লিয়াসের বাইরে এরকম দানা বা গ্র্যানুল দেখতে পাওয়া যেত, এখনো যায়। এই জন্য এদের নামকরণ হয়েছে দানাদার। তাহলে দানা বা গ্র্যানুল, সাইটোপ্লাজমের মধ্যে যদি দানা থাকে তাহলে দানাদার হবে গ্র্যানুলোসাইট, আর যদি দানা না পাওয়া যায় তাহলে হচ্ছে অদানাদার। এবার এই দানাদার যে ডাব্লিউবিসি, এটা হচ্ছে তোমার নামগুলো লিখে দিচ্ছি এখানে। প্রথমে হচ্ছে নিউট্রোফিল, পাওয়া গেল 3 ধরনের, নিউট্রোফিল, পাওয়া গেল ইওসিনোফিল, আর পাওয়া গেল বেসোফিল, ঠিক আছে। তাহলে দানাদার বা গ্রানিউলোসাইট শ্বেত রক্তকণিকা 3 প্রকারের, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। ওয়্যারাস যেটা অদানাদার, যার সাইটোপ্লাজমের মধ্যে দানা নেই, সেটা 2 রকমের, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। তাহলে সবাই কি একই পরিমাণে রয়েছে রক্তকণিকার মধ্যে? নিশ্চয়ই না। সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় নিউট্রোফিল, এটা হচ্ছে তোমার ধরো 50 থেকে 70%। ইওসিনোফিলের পরিমাণ খুবই কম, 1 থেকে 4%, আর বেসোফিল তো খুবই কম, 0.1%। এগুলোও তোমরা বইতে পেয়ে যাবে। আর মনোসাইট হচ্ছে 25 to 30%, আর লিম্ফোসাইটটা আরেকটু কম, 2 থেকে 8%, ঠিক আছে। এবার ভাগগুলো হলো এবং তার সাথে সাথে এদের কাজও আলাদা হলো। কাজগুলো দেখি, আমরা একটু মুছে নিই। এবার আকৃতি, আমরা প্রথমে নিউট্রোফিল, আমি পাশাপাশি লিখে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয় বুঝতে। এবার দেখো, নিউক্লিয়াসগুলো থাকে এরকম ক্রোমাটিন তন্তু দিয়ে যুক্ত, ঠিক আছে। নিউক্লিয়াসগুলো হয় খণ্ডযুক্ত, লোভযুক্ত, এই জন্য এদেরকে দেখতে অনেকটা, অনেককে বলে যে আঙুরের থোকার মতো বা লোভ, সেই জন্য কথাটা এসছে, ঠিক আছে। তাহলে লোভ, নিউক্লিয়াসগুলো লোভ বা লতি বা খণ্ডযুক্ত, এটা হলো ইওসিনোফিল। নিউট্রোফিলের এই লোভগুলো একটু বেশি, নিউট্রোফিলের অনেকগুলো এরকম খণ্ডক দেখতে পাওয়া যায়, খণ্ডকগুলো
ফাইবার দিয়ে, ক্রোমাটিন তন্তু দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, এই হলো নিউট্রোফিল, এই হলো ইওসিনোফিল। বেসোফিলটা হচ্ছে অনেকটা একটাই খণ্ড থাকে, অনেকটা এইরকম। তাহলে যেহেতু দানাদার, তাহলে এর মধ্যে অবশ্যই দানা দেখতে পাওয়া যাবে। এই দানা থেকেই কাজের কথাগুলো আসছে। নিউট্রোফিলের এই দানাগুলোর মধ্যে এমন একটা রাসায়নিক পদার্থ থাকে যেটা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। সুতরাং নিউট্রোফিল হচ্ছে ব্যাকটেরিয়া ইটার। শরীরের মধ্যে যখনই কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হবে, এই নিউট্রোফিলগুলো নাম্বারে বেড়ে যাবে, সংখ্যা বেড়ে যাবে এবং সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করবে। ঠিক আছে, ইওসিনোফিল কি করে? ইওসিনোফিলগুলো এই যে দানাগুলো রয়েছে, ইওসিনোফিলের মধ্যে এই দানাগুলোর মধ্যে এমন একটা রাসায়নিক পদার্থ রয়েছে যেটা কোনো পরজীবীকে ধ্বংস করবে। কোনো কৃমির ইনফেকশন হলে পরে ইওসিনোফিল সংখ্যায় বেড়ে যাবে। এটা অ্যালার্জিও ঘটায়। ঠিক আছে, যেমন ধরো তোমার যখন কোনো অ্যালার্জেন মানে পোলেন গ্রেন, পরাগরেণু সংস্পর্শে আসলে অনেকের অ্যালার্জি হয়, বা পেট ড্যান্ডার মানে জন্তু জানোয়ারের, কুকুর বেড়ালের গায়ের লোমের থেকে যে অ্যালার্জিটা হয়, বা ডাস্ট অ্যালার্জি ধুলো থেকে হলেও হবে, তখন কিন্তু তোমার শরীরে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যাবে। কারণ এগুলো বেড়ে গিয়ে ওই অ্যালার্জিটাকে প্রতিহত করার চেষ্টা করবে। কি করে করবে? হাঁচি হবে, কাশি হবে, চোখ দিয়ে জল পড়বে, নাক দিয়ে জল পড়বে, ইনফ্লামেশনটাকে দূরীভূত করবার চেষ্টা করবে। ওকে, আর আসছে হচ্ছে বেসোফিল। বেসোফিল কি করে? বেসোফিলের এই দানার মধ্যে বেসোফিল এখানে থাকে না, মানে রক্তরস থেকে ও চলে যায় বেরিয়ে কলাকোষে চলে যায়। কলাকোষে গিয়ে ও হচ্ছে মাস্ট কোষ হিসেবে অবস্থান করে। মনে রাখতে হবে না, 11-এ গিয়ে পড়বে। শুধু মনে রাখো বেসোফিল হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, হিস্টামিন। এই হিস্টামিনও কিন্তু ওই অ্যালার্জিক যে বিক্রিয়াগুলো সেটাতে অংশ নেয়। অ্যালার্জিক বিক্রিয়া কি হয়? অ্যালার্জি হলে কি হয়? ফুলে যায়, চুলকোয়, বা একটু লাল হয়ে যায়, একটু ব্যথা হয়, তাই তো, সোয়েলিং হয়। তাহলে বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জিক বিক্রিয়া অংশগ্রহণ করে। ইওসিনোফিলও অ্যালার্জি বিক্রিয়া অংশগ্রহণ করে। নিউট্রোফিল কিন্তু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে দানাদার হয়ে গেল। এবার বেসোফিলের মধ্যে দানাটা একটু বড় বড় হয়। ঠিক আছে, মাইক্রোস্কোপে অনেক সময় বোঝাই যায় না নিউক্লিয়াস কোথায় আর সাইটোপ্লাজম কোথায়। ফাইন, ঠিক আছে। এবার আমরা অদানাদার যেগুলো, তার যে দুটো ভাগ পড়ছি, একটা তো হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এটা হচ্ছে মনোসাইট, আকার কিছুই নেই, তার কারণ হচ্ছে নিউক্লিয়াসটা কোনো খণ্ডকযুক্ত নয়, নিউক্লিয়াসটা একদমই একটা টোটাল বড় নিউক্লিয়াস। এবার কি করে এই মনোসাইট আর লিম্ফোসাইট? খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ তো এগুলো আমরা পড়লাম শরীরের ফার্স্ট ডিফেন্স মেকানিজম। অল্প বিস্তর কোনো আক্রমণ হলে, মানে পরজীবী বা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ হলে, এগুলো মোটামুটি সেটা কভার করে দেয়। কিন্তু যখন বড় রকমের কোনো অসুখ হয় বা ইনফেকশন হয়, তখন দরকার হচ্ছে লিম্ফোসাইট। তার কারণ এই লিম্ফোসাইট তৈরি করে হচ্ছে অ্যান্টিবডি, শরীরে প্রবিষ্ট অ্যান্টিজেনকে এই অ্যান্টিবডিগুলো নষ্ট করে দেয় বা মেরে দেয়, তাই তো? আচ্ছা, মনোসাইট কি করে? মনোসাইটের কাজটা অনেকটা নিউট্রোফিলের মতন। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ও হচ্ছে ব্যাকটেরিয়া বা জীবাণুকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি জানো তোমরা? সেল ইটিংকে ফ্যাগোসাইটোসিস বলে। অর্থাৎ কোনো রোগ জীবাণু প্রবেশ করলে এ সরাসরি অ্যামিবার মতন ক্ষণপথ সৃষ্টি করে, ক্ষণপথ সৃষ্টি করে সেই বস্তুটাকে ঘিরে নিয়ে নিজের ভেতরে ঢুকিয়ে নিয়ে খেয়ে ফেলে। এবার খেয়ে ফেলে আমরা বলি, কিন্তু বায়োলজির ভাষায় কি কিছু ওটাকে নষ্ট করে দেয় বা মেরে ফেলে। ঠিক আছে, তাহলে এই আমরা রক্তকণিকার মোটামুটি ভাগগুলোকে পড়লাম, কাজগুলোকে আলাদাভাবে মনে রাখতে হবে। সেকেন্ড ভাগটা কি ছিল? সেকেন্ড ভাগটা ছিল আমাদের রক্তবাহ, তাই তো? আমরা প্রথমে রক্ত ডিভিশনটা আমরা পড়লাম, রক্স পড়লাম, প্লাজমা পড়লাম এবং হচ্ছে রক্তকণিকা পড়লাম। এবার আমরা পড়ি তাহলে রক্তবাহ। রক্তবাহ যার মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হয় তাকেই আমরা রক্তবাহ বলি। এবার মেইনলি রক্তবাহ আমরা জানি ধমনী, শিরা ও জালক। আসলে সবই না ইন্টারকানেক্টেড। ধমনী, শিরা, জালক পড়তে গেলেই হৃৎপিণ্ডের কথা চলে আসে, কাউকে বাদ দিয়ে কারো কথা বলা যায় না। এবার এরা যেহেতু রক্তবাহ, এর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। এবার মানুষের রক্ত সংবহন, মেরুদণ্ডী প্রাণী, উন্নত প্রাণীর রক্ত সংবহন কিন্তু বদ্ধ প্রকৃতির। বদ্ধ প্রকৃতির কেন বলা হয় ক্লোজড? তার কারণ রক্ত শুধুমাত্র এই রক্তবাহর মধ্য দিয়ে এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, আমরা হৃৎপিণ্ড যখন ছবি আঁকবো তখন আমরা পড়বো। তাহলে আমরা এখন দেখে নিই যে ধমনী এবং শিরা কি রকমের হয়, কোথা দিয়ে প্রবাহিত হয়। জালক কিছু না, ধমনী এবং শিরার মিলন স্থলটাকেই বলা হয় জালক। ধমনী এবং শিরা যে জায়গায় মিলিত হয়, এটা মনে করো ধমনী আসছে আর এটা মনে করো শিরা, এই মাঝখানের অংশটাকে বলা হয় জালক বা ক্যাপিলারি।
এবার আমরা রক্ত চিনি তো, আমরা শিরাধমনী আমরা দেখিনি কখনো, তাই তো? তার কারণ আমাদের কোথাও হাত পায়ে কেটে গেলে পরে রক্ত বেরিয়ে আসে, দেখি আমরা শর্ট করে ওই জায়গাটাকে পরিষ্কার করে ব্যান্ডেজ করার চেষ্টা করি, স্বাভাবিকভাবে আমরা কোনো দেখিনি। কিন্তু তোমরা হয়তো কখনো তোমাদের হাতের এই জায়গায় তোমরা সুপারফিশিয়াল কতগুলো ভেইন দেখে থাকতে পেরেছো, অনেকের স্কিনে এই জায়গাটাতেও দেখা যায়, একটু ফেয়ার স্কিন হলেই দেখা যায়। যাক, এগুলো হচ্ছে অনেক সুপারফিশিয়াল, মানে ত্বকের অনেক ওপরের দিকে থাকে। ভেইনের কথা বলছি আমি, এটা হচ্ছে শিরা বা ভেইন, এটা হচ্ছে আর্টারি, আর জালক হচ্ছে ক্যাপিলারি। তাহলে আমরা দেখি কি এদের কাজ। যে সমস্ত রক্তবাহক হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত ছড়িয়ে নিয়ে যায় তাদেরকে আমরা বলি ধমনী বা আর্টারি, ঠিক আছে? হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে যায়, তাহলে এটা হচ্ছে অ্যাওয়ে। কি করে মনে রাখবো? আর্টারি, এ ফর আর্টারি, এ ফর অ্যাওয়ে। অ্যাওয়ে নিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে যায়। আর ভেইন হচ্ছে সারা দেহ থেকে হৃৎপিণ্ডে রক্তকে ফেরত নিয়ে আসে। কেন ফেরত নিয়ে আসে? তার কারণ সারা দেহ থেকে যখন রক্ত আসছে তখন ওই যে বিপাকজাত বর্জ্য ওটার মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, বেশি রক্তটাই হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এবার এই কার্বন ডাইঅক্সাইডটাকে দূরীভূত করতে হবে, শরীর থেকে বের করে দিতে হবে। কার্বন ডাইঅক্সাইডকে বের আমরা করতে পারি একমাত্র ফুসফুসের মাধ্যমে, লাংস দিয়ে। এবার লাংসে আসার পথটা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে আসে, সেই জন্য ভেইনগুলোকে প্রথমে আসতে হবে হৃৎপিণ্ডে। তাহলে ভেইন হবে টুয়ার্ডস, তার মানে রক্তকে নিয়ে যাবে হচ্ছে হৃৎপিণ্ড। কার রেসপেক্টে পড়ছি? অ্যাওয়ে আর টুয়ার্ডস আমরা হৃৎপিণ্ডের রেসপেক্টে পড়ছি। তাহলে এটা সারা দেহ থেকে রক্ত নিয়ে আসবে হৃৎপিণ্ডে, আর ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত নিয়ে যাবে। তাহলে চলো আমরা একটুখানি এর সেকশন পড়ি, তাই তো? সেকশন মানে কাটলে পরে কিরকম দেখা যেতে পারে মাইক্রোস্কোপে। ভেইন, আগে আমরা এই দিকটাতে আর্টারি পড়ছি, এইখানটাতে আমরা ভেইন পড়ছি, মানে শিরা, আর এটা হচ্ছে ধমনী। ধমনীকে কাটলে পরে প্রথমে আমরা ভেতরে পাবো এরকম একটা লুমেন, তাই তো? রক্ত প্রবাহিত হয়, সুতরাং সেই জায়গাটা তো নিরেট নয়, ফাঁপা। লুমেন অর্থাৎ এই যে এরকম ফাঁকা জায়গা। এবার লুমেনের চারধারে আমরা পাবো একটা স্তর, তারপরে পাবো আর একটা স্তর, তার বাইরে আরও একটা স্তর, তাহলে ধমনী। এবার এই স্তরগুলোর নামটা আমি একটু ইংরেজিতে লিখছি, একই ব্যাপার, খুব সোজা। টিউনিকা এক্সটার্না, মাঝের স্তরটা হচ্ছে মিডিয়া, টিউনিকা মিডিয়া, আর তার ভেতরের স্তরটা হচ্ছে টিউনিকা ইন্টিমা। দেখো টিউনিকাটা কমন কথাটা, তাহলে ভেতরের স্তরটা হয়ে যাচ্ছে টিউনিকা ইন্টিমা, তার বাইরের স্তরটা মানে মাঝের স্তরটা, সরি, এটা হয়ে যাচ্ছে টিউনিকা মিডিয়া। আলাদা আলাদা কালার দিচ্ছি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবং তার বাইরেরটা হয়ে যাচ্ছে টিউনিকা এক্সটার্না। ধমনীর ক্ষেত্রে মাঝের স্তর আর বাইরের স্তর খুব ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট কি অর্থে? মনে রাখা যে এর মধ্যে কি রয়েছে। স্থিতিস্থাপক তন্তু রয়েছে, পেশি রয়েছে। তার কারণ ধমনীর মধ্য দিয়ে যেহেতু হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, চাপটা খুব বেশি, ঠিক আছে? আর্টেরিয়াল ব্লাড প্রেশার এখানে খুব বেশি, সেই জন্য এই স্তর দুটোকে খুব মোটা এবং মজবুত পুরু হতে হচ্ছে। কেমন? ধমনী যদি কেটে যায় শরীরের মধ্য দিয়ে, তাহলে ধমনী থেকে রক্তটা ছিটকে বাইরে বেরিয়ে আসে। যখন শরীরে কোনো আঘাতপ্রাপ্ত স্থান হয়, উন্ড হয়, সেখান থেকে কিন্তু বোঝা যায়। রক্তটা যদি খুব থিওরিটিক্যালি একটু তোমাদেরকে বুঝতে হবে, মানে উজ্জ্বল লাল বর্ণের হয়, তাহলে সেটা বোঝা যাবে যে আর্টেরিয়াল ব্লাড, ধমনী কোথাও কেটে গেছে। ওকে? আর যদি শিরা কেটে যায়, তাহলে শিরার রক্তটা হবে হচ্ছে একটু ঘন, ডার্ক। এই রক্তটা হবে হচ্ছে একটু ঘন লাল, ডার্ক, ব্রাইট হবে না এটা, ঠিক আছে? লাল বর্ণের হবে। আর এটা হবে হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের হবে এই রক্তটা, ঠিক আছে? আর একটা কি বললাম তাহলে? ধমনীর প্রেশারটা কত হবে এখানে? প্রেশার হচ্ছে যেটা তোমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার। হৃৎপিণ্ড যখন সংকোচন হয় তখন সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার, আর যখন প্রসারিত হয় তখন সেটা হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে এখানে প্রেশারটা হবে হচ্ছে, ব্লাডের প্রেশারটা হবে 120/80 mmHg, তো জানি আমরা পারস্তম্ভের চাপ, ঠিক আছে? আর সেখানে ভেইনের প্রেশারটা দাঁড়াবে হচ্ছে তোমার, মনে করো 2 to 6 mmHg। প্রেশার কত কম, বুঝতে পারছো? তাহলে এইটুকু পার্থক্য বুঝলাম রক্তের বর্ণ দিয়ে, প্রেশার দিয়ে। কিন্তু আসল পার্থক্যটা এবার বলতে হবে, সেটা কি? ভেইনের ক্ষেত্রে মাঝখানে লুমেনটা হয়ে যাবে অনেক বড়। লুমেনের বাঁ দিকে টিউনিকা, লুমেনের পরেই আর কি থাকছে হচ্ছে টিউনিকা ইন্টিমা স্তর মোটামুটি, কিন্তু তারপরে
টিউনিকা মিডিয়া স্তরটা হয়ে যাবে খুবই পাতলা, আর তার বাইরে যেটা টিউনিকা এক্সটার্না সেই স্তরটাও হয়ে যাবে খুবই পাতলা। ঠিক আছে, তাহলে দেখো কোনটা ইন্টিমা? ইন্টিমা হচ্ছে ভেতরেরটা, মিডিয়া হচ্ছে মাঝখানেরটা, এক্সটার্না হচ্ছে বাইরেরটা। তাহলে একটু কম্প্যারিজন করো, লুমেনটা অনেক বেশি বড়, তার কারণ প্রাচীরটা পাতলা হয়ে গেছে। তাহলে শিরার মধ্য দিয়ে শিরার ভেতরে যে আমরা লুমেনটা পাই সেটা খুব বড়, আর ধমনীর ক্ষেত্রে সেটা ছোট, প্রাচীরটা খুব পাতলা, প্রাচীরটা খুব পুরু। ঠিক আছে, প্রেশার বেশি ব্লাডের, সেই জন্য এখানে তোমার এই স্তরগুলোকে একটু মোটা হতে হচ্ছে, পুরু হতে হচ্ছে, সেটাকে প্রেশারটাকে সহ্য করবার জন্য। ঠিক আছে, আরেকটা জিনিস বলতে পারি, এই জায়গাটা একটু মুছছি, সেটা হলো যে ভেইনের মধ্য দিয়ে শিরার মধ্যে কপাটিকা থাকে, ধমনীর মধ্যে কপাটিকা থাকে না। এটা মনে করো আমি একটা ভেইন ড্র করলাম, যে কোনো ভেইন বা যে কোনো শিরা এই রকম থাকে, কপাটিকাগুলো ঊর্ধ্বমুখী থাকে। কপাটিকা আমরা জানি তো, হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমাদেরকে কপাটিকা পড়তে হবে, যেটা দরজা বা কপাটের মতন কাজ করে, রক্তের একমুখী প্রবাহকে এনশিওর করে, যাতে রক্ত ফিরে উল্টো পথে না যায়। তাহলে এইরকম ভাবে ভেনের ভেতর কপাটিকাগুলো থাকছে। ঠিক আছে, কিন্তু সব ভেইনে কপাটিকা থাকে না, থাকে মেইনলি হচ্ছে লিম্ফ ভেইনগুলোতে, পায়ের ভেইনগুলোতে থাকবে। তোমার মস্তিষ্কের শিরা বা ছোট ছোট শিরার মধ্যে কিন্তু কপাটিকা থাকে না। বড় বড় লিম্বের বড় অঙ্গের থেকে পায়ের ভেইনে থাকে, পায়েতে ভেইনের মধ্যে কপাটিকা থাকে, আর ধমনীর ক্ষেত্রে কপাটিকা থাকে না। ঠিক আছে, তাহলে আশা করি শিরা ধমনীর পার্থক্যগুলো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। জালক তো কিছুই না, জালক হচ্ছে শিরা ধমনীর কেন্দ্রস্থল, মিলন স্থলটাকেই বলা হচ্ছে জালক। ঠিক আছে, এবার আমি একটু রক্ত সংবহনের প্রকারভেদগুলোকে পড়াচ্ছি। আচ্ছা, এবার আমরা পড়ব রক্ত সংবহন দু ধরনের হয়, একটা হচ্ছে মুক্ত সংবহন আর একটা হচ্ছে বদ্ধ সংবহন। জটিল এটাই বেশি, ক্লোজ সার্কুলেশনটা, যেটা হচ্ছে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে হয়, দুটো অমেরুদণ্ডী প্রাণী রয়েছে, কেঁচো জোকের ক্ষেত্রে হয়। আর এক্ষেত্রে কি হয়, বদ্ধ সংবহন অর্থাৎ রক্ত কেবলমাত্র হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে আবদ্ধভাবে সংবাহিত হবে, প্রত্যক্ষ কোনো কলাকোষের সংস্পর্শ তো আসবেই না। ঠিক আছে, আর এটাই আমি এঁকেছি। আর আরেকটা রইল মুক্ত সংবহন। মুক্ত সংবহন হচ্ছে রক্ত অবশ্যই একটা কোনো প্রকোষ্ঠে, কোনো একটা ফাঁকা জায়গায় মুক্ত হবে। এটার উদাহরণ দেখে না, আরশোলা চিংড়ি, এটা খুব ইজি, তোমরা বইতে পড়ে নেবে, কেমন? আচ্ছা, এবার বদ্ধ সংবহনটা একটু যেহেতু জটিল, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। বদ্ধ সংবহনের ক্ষেত্রে দেখো, এটা হৃৎপিণ্ড। এবার মানব হৃৎপিণ্ড তোমরা তো এতদিনে মনে হয় আঁকতে শিখেও গিয়েছো, কিন্তু প্রথম কথা হৃৎপিণ্ডের কথা বললে পরেই মনে হবে, এটা প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে আমরা এটা অন্য কারো হৃৎপিণ্ডকে দেখছি, সেই জন্য আমরা কোন পার্সপেক্টিভে দেখবো, আমরা হচ্ছে সরাসরি তোমাদের কাছে যেটা মনে হবে ডান দিক বা বাম দিক সেটা না, এটা মনে করো আমার হৃৎপিণ্ড, তাহলে আমি যদি এইভাবে দাঁড়াই, তাহলে এটা আমার বাম দিক এবং এটা আমার ডান দিক হবে। তো তাহলে এই দিকটা হবে লেফট সাইড আর এই দিকটা হবে হচ্ছে রাইট সাইড। ঠিক এইভাবে, এটা আমার ডান হাত, সেই জন্য এটা হবে হচ্ছে ওই ব্যক্তির ডান দিকটা, হৃৎপিণ্ডের ডান দিকটা। তো হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ থাকে আমরা জানি, দুটো অলিন্দ এবং দুটো নিলয়। তাহলে এটা হচ্ছে বাম এবং এটা হচ্ছে ডান, ডান অলিন্দ ডান নিলয়, আর বাম অলিন্দ বাম নিলয়। সংবহনটা তো পরে আমরা হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে হয় সেটা পরে পড়বো ডিটেইলে, কিন্তু আপাতত দেখি যে কেন এটা বদ্ধ সংবহন তন্ত্র, বা এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস পড়বো, এটা হচ্ছে আমাদের দ্বৈত সংবহন। মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সংবহনটা আমাদের দ্বৈত সংবহন, কারণ একই সঙ্গে দু ধরনের সংবহন হচ্ছে। দেখো, হৃৎপিণ্ডের বাম দিক থেকে সবসময় অক্সিজেনেটেড ব্লাড সারা দেহে ছড়িয়ে পড়ছে, অক্সিজেনেটেড ব্লাড সারা দেহে ছড়িয়ে পড়ছে, তার মানে এই রক্তটা হবে হচ্ছে হাই ইন অক্সিজেন O2 আর হবে হচ্ছে লো CO2। ঠিক আছে, সারা দেহের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডটা ছড়িয়ে পড়ছে। দেহে বিপাক্রিয়া হচ্ছে, দেহের কোষগুলোতে অনবরত বিপাক্রিয়া হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে বেশি করে, সেই জন্য এখান থেকে যে ব্লাডটা ফেরত আসবে হৃৎপিণ্ডে সেটা হচ্ছে লেস অক্সিজেনেটেড ব্লাড, তাই তো, ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা। তার মানে এই ব্লাডটাকে আমরা লিখবো হাই ইন CO2, তাই তো, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, এবং অবশ্যই আরও লিখতে পারবো আমরা লো অক্সিজেন, দেহ থেকে যেই রক্তটা ফেরত আসছে হৃৎপিণ্ডে। এবার হৃৎপিণ্ডের মধ্য থেকে ফুসফুসে যাচ্ছে এই ব্লাডটা। কেন যাচ্ছে? ফুসফুসের মধ্যে রক্তজলকের মধ্যে আমার ডিফিউশন হবে, ব্যাপন হবে, যাতে ব্লাডটা অক্সিজেনেটেড হয়। ফুসফুসে
একটা বাংলায় লাইন লেখা থাকে বইতে, মানে খুব প্রচলিত কথাটা তোমরাও বলো, ফুসফুসে যায় শোধনের জন্য। এবার শোধন মানে ওখানে অক্সিজেনটা ঢোকে বাইরে থেকে, আমরা যখন বায়ু থেকে অক্সিজেনটা নিই, সেই অক্সিজেনটা গিয়ে সেই ব্লাডটার মধ্যে, ব্লাডটা পিউরিফাই হয়, অক্সিজেন আসে, এবং সেই অক্সিজেনেটেড ব্লাডটাকে তো আবার সারা দেহে যেতে হবে, কিন্তু সারা দেহে যাওয়ার রাস্তা নেই, রাস্তাটা হচ্ছে হার্টের মধ্য দিয়ে। সুতরাং এই ব্লাডটা, এই অক্সিজেনেটেড ব্লাডটা আবার হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে এই পথে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে এখানে দু ধরনের সংবহন হয়, যেহেতু এটা ফুসফুস এবং হৃৎপিণ্ডের মধ্যে সংবহন, এই সংবহনটাকে বলা হয় ফুসফুসীয় সংবহন বা পালমোনারি সার্কুলেশন। আর এইটা হয় হচ্ছে, যেহেতু সারা দেহের সঙ্গে হৃৎপিণ্ডের যে সংবহনটা, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন বা সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে, তাহলে দ্বৈত সংবহন আমরা বুঝতে পারলাম, আলাদা করে পালমোনারি হৃৎপিণ্ডের সঙ্গে ফুসফুস, এবং সিস্টেমিকটা হচ্ছে হৃৎপিণ্ডের সঙ্গে সারা দেহ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু নেক্সট রক্তের আর একটা অংশ পড়ছি। ঠিক আছে, এবার আমরা পড়ি রক্ততঞ্চন কিভাবে হয়। যখন ব্লাড সেলগুলো পড়লাম, রক্তকোষগুলো, লোহিত রক্তকণিকার ভূমিকা পড়লাম, তাই তো, অক্সিজেন পরিবহনে সাহায্য করে। শ্বেত রক্তকণিকার ভূমিকা পড়লাম, বেশিরভাগই হচ্ছে রক্তের দেহের প্রতিরক্ষামূলক ব্যবস্থা অংশগ্রহণ করে। আর যেটা একদম শেষে ছিল অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট বা প্লেটলেট, খুব ক্ষুদ্র যেগুলো রয়েছে, এবং তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে রক্ততঞ্চনে সহায়তা করা। তার মানে শরীরের কোনো স্থানে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কেটে গেলে সেই ক্ষতস্থান থেকে অনবরত রক্ত নির্গত হয়। এবার আমরা কিন্তু দেখি আমাদের ডেইলি এক্সপিরিয়েন্স থেকে যে কিছুক্ষণ পরে সেই কাটা অংশ থেকে রক্তটা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। একটা টাইম লাগে, 5 থেকে 6 মিনিট ব্লিডিং টাইম বা ক্লটিং টাইম লাগে, যতক্ষণ পার হয়ে যাওয়ার পরে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে সেই অনুচক্রিকা থেকে একটা এনজাইম নিঃসৃত হয়, এবং তারপরে সেটা রক্তের সেই যে প্রোটিনগুলো ছিল, প্লাজমা প্রোটিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, সবাই মিলে রক্তটাকে একটা ক্লট বা একটা পিণ্ডে পরিণত করে, সেই জন্য রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। কিভাবে হয় দেখি। কোনো ক্ষতিগ্রস্ত কলা থেকে থ্রোম্বোপ্লাস্টের নিঃসৃত হয়, বা অনুচক্রিকা যদি ভেঙে যায় তাহলে অনুচক্রিকা থেকেও থ্রোম্বোপ্লাস্টের নিঃসৃত হয়। এবার এই রক্ততঞ্চন প্রক্রিয়াটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস, যার মধ্যে অনেক সময় বলা হয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তার মানে থ্রোম্বোপ্লাস্টিন একটা ফ্যাক্টর, ক্যালসিয়াম একটা ফ্যাক্টর, আবার প্রথমবিন একটা ফ্যাক্টর, 13টা ফ্যাক্টর রয়েছে এরকম, পরপর ধাপগুলোকে নিয়ন্ত্রণ করে এবং সেইগুলোর মধ্যে অংশগ্রহণ করে। এবার আমরা পড়েছি যে ভিটামিন কেও কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করে, ভিটামিন কে এর অভাবেও কিন্তু রক্তক্ষরণ হতে থাকে। তাহলে তোমাদের অল্প করে রয়েছে খুব ছোটোর মধ্যে, সে হলো যে অনুচক্রিকা থেকে থ্রোম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়, আর এদিকে ক্ষতিগ্রস্ত কলা থেকেও থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সহায়তায় কিন্তু সেটা প্রথম বিনেজ এনজাইমটা তৈরি করে। এই প্রথম বিনেজ কি করে? রক্তে অবস্থিত প্রোটিন, ক্লটিং প্রোটিন, এই প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত হতে সাহায্য করে। সেখানেও কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে। দেখো, ক্যালসিয়াম তো এমনিতে আমরা জানি এমনই একটা মৌল যেটা শরীরের বিভিন্ন ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ভূমিকা নেয়। আচ্ছা, সেই প্রথম বিন থ্রম্বিনে পরিণত হয়, এবং সেই থ্রম্বিন তারপরে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে, আবার ক্যালসিয়াম আয়নের ভূমিকা রয়েছে। এই ফাইব্রিনটাই তারপরে ক্লট বা একটা পিণ্ডে পরিণত হয়, সেই জায়গাটাতে গিয়ে বিভিন্ন রক্তকোষগুলো গিয়ে আটকে যায়, ফলত একটা জালকের মতন স্থান তৈরি হয়, সেখান দিয়ে আর রক্তক্ষরণ হয় না। ঠিক আছে, এটাই তোমাদের রক্ততঞ্চনের ধাপগুলো 1 2 3 করে এভাবেই তোমরা লিখবে। ঠিক আছে, রক্ততঞ্চন হলো। এবার আমরা হৃৎপিণ্ড পড়ব। হৃৎপিণ্ড তো খুব চেষ্টা করছি আমি ছোটোর মধ্য দিয়ে বোঝানো যতটুকু বোঝানো যায়। হৃৎপিণ্ড এমনই একটা অঙ্গ যেখানে আচ্ছা আমি একটু গল্পের মতন করে বলি। গল্পের মতন করে মানে আমরা তো জানি যে অনেক কিছু সাবস্টিটিউট বিজ্ঞান বের করে ফেলেছে, তাই না? যেমন ধরো হার্টকে ট্রান্সপ্লান্ট করা হয়, হার্ট ট্রান্সপ্লান্টেশন মানে হৃৎপিণ্ড প্রতিস্থাপন শুনেছি আমরা। তারপরে অ্যান্টিবায়োটিক আছে, যে অ্যান্টিবায়োটিক আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। সিনথেটিক হরমোন পাওয়া যায় বাইরে থেকে নিলে, সেটা শরীরের বিভিন্ন রকম হরমোনগুলোকে ওই রকম কাজ করে, তাই তো? এবার যখন একটা হার্ট ট্রান্সপ্লান্ট হয় তখন আমরা কি দেখি যে হৃৎপিণ্ডের সঙ্গে বাদবাকি সমস্ত কিছুও নিয়ে গিয়ে সেই ডোনারের দেহে, মানে যে গ্রহণ করবে গ্রহিতার দেহে, সেগুলোও নিয়ে যাওয়া হয় না, শুধুমাত্র হার্টটাকে। কিন্তু হার্টের নার্ভাস টিস্যুগুলোকে কেটে দিয়ে, নার্ভের সংযোগটাকে কেটে দিয়ে গ্রহিতার শরীরে দাতার হৃৎপিণ্ডকে প্রতিস্থাপন করা হয়। সেইখানে প্রতিস্থাপন হয়ে যাবার পর কিন্তু হৃৎপিণ্ড তার নিজের কাজ শুরু করে দেয়, তাই তো?
তাহলে হৃৎপিণ্ডের মধ্যেই কিছু একটা রয়েছে প্রপার্টি, যার জন্য হৃৎপিণ্ড সবসময় নিজের একটা ছন্দ তৈরি করতে পারে। বলা হয় যে হৃৎপিণ্ড, বলা হয় মানে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হলো হৃৎপিণ্ড হচ্ছে ইম্পালস তৈরি করতে পারে, ইম্পালস বা স্পন্দন তৈরি করতে পারে। হৃৎপিণ্ড নিজের মধ্যে স্পন্দন তৈরি করতে পারে, তার জন্য হৃৎপিণ্ডের মধ্যে স্পেশাল বিশেষ সংযোগী কলা রয়েছে। বিশেষ সংযোগী কলা। মানব হৃৎপিণ্ড কোথায় অবস্থিত? বক্ষ গহ্বরের মধ্যে অবস্থিত, দুপাশে লাংস বা ফুসফুস রয়েছে, এবং মানব হৃৎপিণ্ডের মধ্যে রয়েছে বিশেষ সংযোগী কলা বা স্পেশাল জাংশনাল টিস্যু, যেই জাংশনাল টিস্যু স্পন্দন তৈরি করতে পারে। আমরা এমনিতে হৃৎপিণ্ডের স্পন্দন জানি, সেটা হলো 1 মিনিটে গড়ে 72 বার হৃৎপিণ্ড অনবরত স্পন্দিত হয়, এবং এই স্পন্দনটা মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে, যতক্ষণ না হৃৎপিণ্ড বিকল হচ্ছে। এবার এই বিশেষ সংযোগী কলা কে কে, প্রথমে আমি নামগুলো লিখে দিচ্ছি, তারপরে আমি ছবির মধ্যে আঁকবো। প্রথমে আছে সাইনো আর্ট্রিয়াল নোড বা এসএ নোড, তারপরে আছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, তারপরে আছে হিজের বান্ডেল, বান্ডেল অফ হিজ, আর তারপরে আছে হচ্ছে পারকিনজি ফাইবার। ঠিক আছে, এরা হচ্ছে হৃৎপিণ্ডেরই কলা, তার মানে কোষ দিয়েই তৈরি, চিনি আমরা। কিন্তু বিশেষত্ব হচ্ছে শরীরের অন্য কলা থেকে কিসে আলাদা? এরা কিন্তু স্পন্দন তৈরি করতে পারে, ইম্পালস তৈরি করতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখি আর কি কি রয়েছে হৃৎপিণ্ডের মধ্যে। আমরা যদি আঁকার চেষ্টা করি হৃৎপিণ্ড, আবার বলে দিই, হৃৎপিণ্ড আঁকতে গেলে প্রথমেই এই ভুলটা যেন না হয়, আমরা অন্য কারো হৃৎপিণ্ড দেখছি, তাহলে এটা আমার বাঁ হাত বা দিক, তাহলে এই দিকটা হবে হৃৎপিণ্ডের লেফট বা বাম দিক, আর এই দিকটা হবে হৃৎপিণ্ডের ডান দিক, তাই তো, বা রাইট বা ডান দিক। এবার হৃৎপিণ্ডের মধ্যে 4টে প্রকোষ্ঠ, 2টো অলিন্দ, 2টো নিলয়, আর এই হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম। বাম দিকটা থেকে যে রক্ত উৎক্ষিপ্ত হয় সারা দেহে ছড়িয়ে পড়ে, সেই জন্য বাম দিকের প্রাচীরটা সবসময় পুরু আঁকার চেষ্টা করবে, অবশ্যই পুরু। ঠিক আছে, এবার হৃৎপিণ্ড থেকে, নিলয় থেকে রক্ত বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে ডান দিক থেকে বেরিয়ে যাচ্ছে ফুসফুসে, ফুসফুসে ধমনী, বাম দিক থেকে বেরিয়ে যাচ্ছে মহাধমনী। আর তাছাড়া হৃৎপিণ্ডের মধ্যে রয়েছে কপাটিকা, এখানেও রয়েছে কপাটিকা, এখানেও কপাটিকা। আঁকাটা আমি আগে শেষ করে নিই। এবার অলিন্দগুলো নিলয়ের সঙ্গে একটা প্রাচীর বা সেপ্টাম দিয়ে পৃথক, অলিন্দ নিলয় প্রাচীর। ঠিক আছে, এবার অলিন্দ এবং নিলয় কপাটিকা দিয়ে পৃথক। এই যে প্রথম কপাটিকা আসছে, ডান দিকে আসছে, তাহলে এই কপাটিকাটার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে, বাম দিকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা রয়েছে, এটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা। কেমন? আচ্ছা, কপাটিকা মানে কি? কপাটিকা হচ্ছে যেটা রক্তর একমুখী পরিবহনে সাহায্য করে, তাই তো। রক্তটা যখন অলিন্দ থেকে নিলয়ে চলে আসে, তখন এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, যাতে রক্ত আবার ফেরত না যেতে পারে। কপাটিকা এখানেও রয়েছে, মহাধমনীর মধ্যেও কপাটিকা রয়েছে, আবার ফুসফুসীয় ধমনীর মধ্যেও, মানে নিলয় এবং ধমনীর সংযোগস্থলেও কপাটিকা রয়েছে। কপাটিকা মানে কি হলো তাহলে? দরজা। এই কপাটিকাগুলো নিচের দিকে খুলে দেখো, তার মানে রক্ত যদি চকটা হয়, কপাটিকা খুলে যায়, রক্ত নিচে পড়ে যায়। ঠিক আছে, অলিন্দ থেকে নিলয়। তাহলে 4টে কপাটিকার অবস্থান পেলাম। এটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা, এগুলো হচ্ছে অর্ধচন্দ্রাকার কপাটিকা, আর এটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা। পত্র অর্থাৎ কাস্প, মানে এই রকম। যদি ত্রিপত্র হয় তাহলে 1 2, আরেকটা আমার হাত থাকলে ত্রিপত্র কপাটিকা হয়ে যেত। ঠিক আছে, আর তাছাড়াও 2টো কপাটিকা আছে, তোমাদের বইতে আছে, দেখবে থিবেসিয়ান কপাটিকা, ইউস্টেচিয়ান কপাটিকা, পড়লে বুঝে যাবে। আচ্ছা, এবার আমরা আসল জায়গায় ঢুকি, সেটা হলো কিভাবে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন হয়। তার আগে আমরা ওই স্পেশাল জাংশনাল টিস্যুগুলোর অবস্থানটাকে বোঝার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে এসএ নোড বা সাইনো আর্ট্রিয়াল নোড রয়েছে। এই নোডটা স্পন্দন তৈরি করতে পারে কত? মোটামুটি 60 থেকে 70 বার স্পন্দন তৈরি করতে পারে মিনিটে। এই নোড থেকে স্পন্দনটা চলে আসে এভি নোডে। তাছাড়াও এই ইম্পালসটা, হৃৎপিণ্ড যে সংকুচিত হবে, কখন সংকুচিত হবে? রক্ত ঢুকলেই সংকুচিত হচ্ছে তা নয়, একটা স্পন্দন তৈরি হচ্ছে, ইলেকট্রিক্যাল ইম্পালস। এবার এই স্পন্দনটা
এখান থেকে ছড়িয়ে এদিকে আসছে, অলিন্দকে স্পন্দন সরবরাহ করছে এবং তার পাশাপাশি এভি নোডের মধ্যেও স্পন্দনটা আসছে। তাহলে এস এর কাজ কি হলো বুঝলাম, স্পন্দনটাকে তৈরি করা, এভির কাজও স্পন্দন তৈরি করা। আর তাছাড়া এসে এই এভি নোড যখন এসে কাজ করতে পারে না তখন এভি স্পন্দন তৈরি করে, সেই জন্য একে রিজার্ভ পেসমেকার বলা হয়। তার আগে জানতে হবে এসে কে কেন পেসমেকার বলা হয়। জানি আমাদের হৃৎপিণ্ডের মধ্যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে শুনেছো তোমরা নিশ্চয়ই পেসমেকার কখনো বসানো হয়তো হয়, কারণ হচ্ছে হৃৎপিণ্ডের কার্যকারিতা যখন কমে যায় তখন একটা বাইরে থেকে যন্ত্র বসিয়ে যাতে এই এসএ নোডের জায়গায় স্পন্দনটা তৈরি করতে পারে, ঠিক আছে। এ পেসমেকার সেই জন্য, আর একে বলা হয় রিজার্ভ পেসমেকার। তারপরে এই স্পন্দনটাকে তো নিচে নামতে হবে, না হলে তো নীলার সংকোচন হবে না, নীলার সংকোচন না হলে রক্তটা তো ব্লাডটা তো বাইরে যাবে না, সেই জন্য এই স্পন্দনটা আস্তে 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 নিচে ছড়িয়ে পড়ে। এবং কার মাধ্যমে ছড়িয়ে পড়ে, এখানে আছে হচ্ছে আমাদের হিজের বান্ডেল বা বান্ডেল অফ হিজ। এই স্পন্দনটা নেমে পড়ার পর একদম নিলয়ের প্রাচীরে চলে আসে। আমরা স্পন্দনটা কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে এখানে আসছে হিজের বান্ডেল দিয়ে, তারপর নিচে আসছে এবং তারপরে দুধারে ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়ছে যার মাধ্যমে এই টিস্যুগুলো বাইরে না অবভিয়াসলি, এবং এটা হয়ে যাচ্ছে পারকিনজি তন্তু বা পারকিনজি ফাইবার। তাহলে যার জাংশনাল টিস্যু আমরা বুঝলাম, এও স্পন্দন তৈরি করতে পারে, রেটটা অনেক কম, ধরো হচ্ছে 40, এ তার থেকেও কম, পারকিনজি তার থেকেও কম, ঠিক আছে। স্পন্দন তৈরি করার রেটটা সব থেকে বেশি এ, তারপরে হিজের বান্ডেল এবং তারপরে পারকিনজি। তাহলে আমরা কি বুঝলাম, যখন এখানে স্পন্দন তৈরি হলো হৃৎপিণ্ডের মধ্যে তখন এখানে নিলয়ের মধ্যে ডিপোলারাইজেশন হয়। ডিপোলারাইজেশন কি, ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হলে একটা কারেন্ট তৈরি হয়। সমস্ত কোষগুলোই শরীরের ভেতর একটা সবসময় নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ আধানের পার্থক্য রাখে। কোষের ভেতরটা সাধারণত সবসময় নেগেটিভ হয়, বাইরেটা পজিটিভ হয় আয়নগুলোর জন্য, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, তাই না। এবার ডিপোলারাইজেশন বা যখন স্পন্দনটা সৃষ্টি হয় তখন এই নিলয়ের মধ্যে ডিপোলারাইজেশন হয়, অর্থাৎ ভেতরে ঋণাত্মক আধানটা পরিমাণ কমে যায়। এটা কিন্তু আমি শুধুমাত্র বোঝার জন্য বলছি, ক্লাস 9-এ এটা লেখার সময় উল্লেখ করতে হবে না, শুধু বুঝে নাও। তাহলে যখনই এরকম হঠাৎ করে কোষের মধ্যে কোষটা ঋণাত্মক থেকে বেশি ধনাত্মকের দিকে চলে গেল আয়নটা, এবং তখনই হচ্ছে এখানে কন্ট্রাকশনটা হয়। কন্ট্রাকশন হয় এবং কন্ট্রাকশন কিন্তু এই দিক থেকেও হয়, এই দিক থেকেও হয়, ঠিক আছে। কারণ নিলয়ের প্রাচীর রয়েছে, এখানে রয়েছে মায়োকার্ডিয়াম, দেখো হৃৎপিণ্ডের প্রাচীর মায়োকার্ডিয়াম, এবং এটাও সংকুচিত হয়, ফলত নিলয় থেকে রক্ত বাইরে বেরিয়ে আসে। বাইরে মানে এই ধমনীতে এবং এই ধমনীতে সংকোচনটা এদিকেও হয় এবং এদিকে হয়, এবং যখন এই সংকোচনটা হয় হাড়টা একটু টুইস্ট করে যায়, মানে একটু এইদিকে ঘুরে যায়। কেন? তখন এনার্জিটাকে একটু স্টোর করে, এনার্জিটা দিয়ে তারপরে আবার ফেরত আসে এখানে। আরেকটা জিনিস বলি, এসএ নোড থেকে যখন ইম্পালস বা স্পন্দনটা এভি নোডে আসলো তখন একটু ডিলে হয়, 40 মিলিসেকেন্ডের মতন একটু সময়, সামান্য, মানে 1 সেকেন্ডের 20 ভাগের 1 ভাগ। এই ডিলেটার জন্য এই অলিন্দ থেকে নিলয়ে ব্লাডটা আসতে একটু সময় পায়, ঠিক আছে। তাহলে পরপর ঘটনাগুলো ঘটে কিভাবে একটু বলি। প্রথমে অলিন্দদ্বয় রক্তপূর্ণ হয়, কোথাও থেকে একটা আমাদের শুরু করতে হবে। তাহলে অলিন্দ দুটো প্রসারিত হয়ে থাকে, রক্তপূর্ণ হয়, সারা দেহ থেকে, শরীরের আপার পার্ট থেকে রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এই অলিন্দে আসে। তার মানে এইটা হচ্ছে ডান দিক, এটা বাম দিক, এটা বাম দিক। তাহলে ডান অলিন্দে সারা দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এবং সারা দেহ থেকে ডান অলিন্দে নিম্ন মহাশিরা দিয়ে রক্ত আসে। কোন রক্ত? বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এবং তারপরে এই কপাটকাগুলো খুলে যায় এবং রক্তটা অলিন্দ থেকে নিলয়ে আসে, ঠিক আছে। পাশাপাশি বলতে হবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে এবং এই কপাটিকা খুলে যায়, বাম অলিন্দ থেকে রক্ত ডান অলিন্দে আসে, ঠিক আছে। এবার ডান নিলয়ে আসে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসে। এবার নিলয় দুটোর কন্ট্রাকশন হবে, বাম নিলয় থেকে রক্ত মহাধমনী দিয়ে বাইরে বেরিয়ে যাবে অর্থাৎ সারা শরীরে পৌঁছাবে, এবং ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে। এবং এই সময় এই কপাটিকাগুলো খুলে যাবে। রক্ত যখন যাওয়ার প্রয়োজন হবে তখন কপাটিকা খুলে যাবে, রক্ত যেই চলে যাবে তখন কপাটিকাগুলি আবার বন্ধ হয়ে যাবে। তাহলে পাশাপাশি এই দুইভাবে তোমাদের পড়তে হবে। আমি তোমাদের
আরেকটা জিনিস বলছি, তোমাদের বইতে, এটা তো আমি বোঝানোর জন্য বললাম, তোমাদের ওই ছবিটা আমি এঁকে দিচ্ছি যেটা তোমরা আঁকতে অভ্যস্ত। এবার আমরা হৃৎপিণ্ডের প্রাচীরটা একটু দেখে নিই। হৃৎপিণ্ডের প্রাচীরকে একদম বাইরে যেটা রয়েছে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। একদম বাইরের প্রাচীর হচ্ছে পেরিকার্ডিয়াম। এগুলো মুছে দিচ্ছি। একদম বাইরের প্রাচীর হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, পেরি কথাটার অর্থ কি? পেরি অর্থাৎ পেরিমিটার, কার্ডিয়াম মানে হচ্ছে হার্ট। তাহলে একদম বাইরে একটা স্যাক তৈরি করে যার মধ্যে হৃৎপিণ্ডটা সেফ থাকে। যখন হৃৎপিণ্ডটা এক্সপ্যান্ড করে, প্রসারিত হয়, তখন যাতে ওভার এক্সপ্যান্ড না হয় সেই জন্য পেরিকার্ডিয়াম আছে। আচ্ছা, একদম ভেতরে থাকে হচ্ছে, দেখো একদম ভেতরেও একটা পাতলা প্রাচীর আছে, এটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। একদম ভেতরে লাল দিয়ে করছি, এটা হচ্ছে এন্ডো। এন্ডো মানে তো ইন, জানো ভেতরে। এটা হচ্ছে রক্ত যখন প্রবাহিত হয়, যখন যাতে একটা স্মুথ প্রবাহ হয়, কোনো রকম ধাক্কাধাক্কি না হয়, টার্বুলেন্স না হয়, সেই জন্য এন্ডোকার্ডিয়াম আছে। এন্ডোথেলিয়াল কোষ দিয়ে তৈরি, খুব পাতলা মেমব্রেন। আর মাঝে আছে হলো মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামকে তো আমরা আগেই এঁকেছি। মায়োকার্ডিয়াম, মায়ো অর্থাৎ মাসল, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়ো কথাটার অর্থ হচ্ছে মাসল, তাহলে এটা পেশি দিয়ে তৈরি যাতে সংকোচন প্রসারণ করতে পারে। পেশির ধর্ম সংকোচন প্রসারণ করা, ঠিক আছে? ওকে, এবার এই ছবিটা তোমরা দেখতে অভ্যস্ত, একটু বেটার ছবি। এটা তোমাদের বইতে রয়েছে। হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কীভাবে রক্ত সংবহন হয় আমরা যা বোঝার আগে বুঝে নিয়েছি। আর একবার একটু ঝালিয়ে নিই। তাহলে এটা হবে হচ্ছে বাম দিক, সেই জন্য বাম অলিন্দ বাম নিলয়, ডান দিক ডান অলিন্দ ডান নিলয়। ডান নিলয় থেকে বেরিয়ে গেছে, তাহলে এটা হবে হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীর এটা বাম দিক হবে, এটা ডান দিক হবে, দুটো ফুসফুসে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে অ্যাওরটা বা মহাধমনী, মহাধমনী বা অ্যাওরটা, ঠিক আছে? এবার কপাটিকা তো ক্লিয়ার, এক নজরে আমি বলে দিই। এটা ঊর্ধ্ব মহাশিরা, আর এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা সুপিরিয়র ভেনা কেভা, আর এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশিরা। আচ্ছা, হৃৎপিণ্ডকে আমরা বইতেও দেখি, আমি ওভাবে আঁকলাম। সেটা হলো এই দিকটাকে লাল এবং এই দিকটাকে নীল। অ্যাকচুয়ালি এটা একদম রিডিকিউলাস, মানে এরকম হয় না। লাল তো বুঝলাম আর্টারির ব্লাড এবং ফুসফুস থেকে এসে হৃৎপিণ্ডের বাম দিক থেকে অক্সিজেনেটেড ব্লাড, উজ্জ্বল রক্ত, কিন্তু নীল কিন্তু হয় না। এটা তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র নীল, মানে এইদিকে নীলচে রক্তও নয়, নীল রক্ত নয় তো বটে, নীলচেও নয়, একটু ঘন রক্ত, যেরকম এর আমরা ভেনাস ব্লাডের ক্ষেত্রে বললাম। সুতরাং এই দিকটা হবে একটু ডার্ক রেড আর এই দিকটা হচ্ছে ব্রাইট রেড, ঠিক আছে? যাই হোক, নীল দিয়ে বোঝানো পরিষ্কার। তাহলে সারা দেহ থেকে, তোমার শরীরের ওপর অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে রক্ত এবং নিচের শরীরের নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিম্ন মহাশিরা থেকে এই ডান অলিন্দে চলে আসলো, আর বাম অলিন্দে কোথা থেকে? ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে আসলো। তাহলে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত আসলো এবং বাম নিলয় থেকে রক্ত মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়লো এবং ডান নিলয় থেকে রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে গেল, যেখানে ব্যাপন হবে, অর্থাৎ রক্তটা শোধন হবে বা অক্সিজেন যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন পয়েন্ট করে লিখবে, সুবিধা হবে। কোথা থেকে শুরু করবে? অলিন্দের ডায়াস্টল থেকে শুরু করবে, মানে যখন অলিন্দ রক্তপূর্ণ হবে। আর দেখো, মহাধমনী যখন এখানে গেছে, মহাধমনীর এখানে শাখা বিভক্ত হয়েছে। এবার আমি তোমাদেরকে এই প্রসঙ্গেই বলে দিই, আমরা হৃৎপিণ্ডের স্পন্দনটা অনুভব করতে পারি তো? ডাক্তারবাবুরা আমাদের পালস দেখেন বা আমরা নিজেরাও যখন দেখি, পালস কোথায় দেখি আমরা রেডিয়াল আর্টারিতে পালস দেখি। এই যে হাতটা যখন ভাঁজ করি আমরা, তখন এখানে যে গ্রুভটা তৈরি হয়, সেখানে যদি আমরা এই দুটো আঙ্গুল দিয়ে এখানে চাপ দিই, তাহলে কিন্তু আমরা একটু পরে স্পন্দন পাবো। অ্যাকচুয়ালি এই স্পন্দনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু হার্টের স্পন্দন, মানে হার্ট বা হৃৎপিণ্ডের যে স্পন্দনটা হচ্ছে মিনিটে 72 বার, সেটাই আমরা এখানে পাচ্ছি রেডিয়াল আর্টারি থেকে। কেমন? রেডিয়াল ছাড়াও আরও অনেকগুলো আর্টারি আছে যেখান থেকে তুমি স্পন্দন পেতে পারো। তুমি এখানে পেতে পারো, এখানে পেতে পারো, ক্যারোটিডে তো পাবে, খুবই পাবে, ক্যারোটিডে পাবে, তারপর সাবক্লেভিয়ান আছে, হাঁটুর পেছনে পাবে, পায়ের পাতাতে পাবে, ফিমারে এখানে পাবে, ফিমোরালে। কিন্তু আমরা রেডিয়াল পালসেই, মানে রেডিয়াল আর্টারিতেই সবসময় পালসটা অনুভব করি। কেন? কারণ এটা কাউকে মনে করো তুমি পালস মাপছো, তার এখানে হাত দিয়ে তো 1 মিনিট বসে থাকাটা একটু অস্বস্তিকর, বা পায়ে, সেটা এটা হচ্ছে একটা কনভেনিয়েন্ট, একটা সুবিধাজনক জায়গা। তাহলে আমরা কবজিতে
যে রেডিয়াল আর্টারিতে স্পন্দনটা অনুভব করছি, কার স্পন্দন? হৃৎপিণ্ডের স্পন্দন। এটা তো এই আর্টারি বা এই ধমনীরই হচ্ছে এক্সটেনশন, এই ধমনীটা হচ্ছে অক্সিলারি ব্রাকিয়াল এটা, আর ব্রাকিয়ালটা হচ্ছে অক্সিলারি। মানে আমি বলতে চাইছি যে এই যে মহাধমনী থেকে ভাগগুলো হয়েছে, এই ভাগগুলো আরও ভাগ হয়েছে এবং সেটারই একটা ভাগ হচ্ছে এখানে হাতে যাওয়া, ঠিক আছে? সুতরাং হৃৎপিণ্ডের যে স্পন্দন সেটা আমরা এখানে পাচ্ছি। বোঝা গেল? তাহলে এই হলো হৃৎপিণ্ড রিলেটেড আমার যা বলার ছিল। ভালভগুলোর কাজ অবশ্যই মনে রাখবে, আর হৃৎপিণ্ডের সংবহন তো তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? এবার আমরা, আর একটু সময় রয়েছে আমার হাতে, এবার আমরা রক্তের গ্রুপ পড়ব। খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হলো রক্ত গ্রুপ বা রক্তের বিভাগ বা ব্লাড গ্রুপিং। এবার 1900 খ্রিস্টাব্দে 1900 সালে কার্ল ল্যান্ডস্টেইনার, এনার নাম না লিখলে তো চলবেই না, কার্ল ল্যান্ডস্টেইনার সর্বপ্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন। রক্তের গ্রুপ আমরা জানি এবিও পদ্ধতি, এবিও পদ্ধতিকে ব্লাড গ্রুপিংয়ের প্রধান এবং প্রথম পদ্ধতি ধরে নেওয়া হয়। অ্যাকচুয়ালি কি করে এটা আসলো? 1900-র আগে 1800-র বিভিন্ন সময়ে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ওই ব্লাড ট্রান্সফিউশন, মানে কমন ট্রান্সফিউশন নয়, কমন মানে এখন যেরকম আমরা রক্তদান শিবির দেখি বা রক্তদানের একটা প্যাটার্ন আছে, আমরা জানি আগের থেকে রক্ত কালেক্ট করে রেখে দেওয়া হয়, তাই তো? যার প্রয়োজন সেরকম রক্ত অনুযায়ী এ পজিটিভ কি বি নেগেটিভ বা এবি পজিটিভ রক্ত দেওয়া হয়। তখন শুরু হলো, এটা যখন আবিষ্কার হলো তার আগে 1800 খ্রিস্টাব্দেও অনেক রকম এরকম রক্ত ট্রান্সফিউশন চেষ্টা করা হয়েছিল। ডাক্তাররা যখন দেখলেন কিছু ক্ষেত্রে রোগী সুস্থ থাকলো, কিছু ক্ষেত্রে দেখা গেল রোগী মারা গেল। তো এই ফেইলিয়ার কেন হলো, কেন রোগী মারা গেল, নিশ্চয়ই কিছুটা অসুবিধা হয়েছে। সেটার কারণ খুঁজতে গিয়ে ইনি কিন্তু একজন কার্ল ল্যান্ডস্টেইনার একজন চিকিৎসক, ভিয়েনার একজন ফিজিশিয়ান, একজন চিকিৎসক। উনি তারপরে কিন্তু এবিও পদ্ধতি আবিষ্কার করলেন এবং এই এবিও পদ্ধতি আবিষ্কার করার জন্য পরবর্তীকালে 1930-এ কিন্তু তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন। আবার ল্যান্ডস্টেইনারই আরেকজন বিজ্ঞানী, দুজনে একসঙ্গে সহায়তায়, তার নামটা এক্ষুনি আমি মনে পড়ছে না আমার, তোমরা দেখে নিও। পরে কিন্তু তিনি 1940-এর নাগাদ আরেকটা ব্লাড গ্রুপ আবিষ্কার করলেন, ঠিক আছে? এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, আমার আগেই বলা উচিত ছিল, আমাদের এই ক্লাসগুলো তো এক্সপেরিমেন্টাল, সুতরাং পড়ানোর সময় কোনো না কোনো অসঙ্গতি তোমরা পেতে পারো। কোনো একটা পাঠ্য বইয়ের সঙ্গে যদি ভুল পাও সেটা মিলিয়ে নেবে, ঠিক আছে? প্রবলেম এটা হতেই পারে, ভুল। আচ্ছা, তাহলে এবিও গ্রুপ এবং হচ্ছে আরএইচ গ্রুপ। এবার কার্ল ল্যান্ডস্টেইনার ব্যাখ্যা করলেন যে রক্ত দেবে এবং যে রক্ত নেবে তাদের মধ্যে দুটো জিনিসের উপস্থিতির জন্য রক্তের এই গ্রুপগুলো হয়। সেটা হলো কি, দাতার ক্ষেত্রে হচ্ছে অ্যাগ্লুটিনোজেন এবং গ্রহীতার ক্ষেত্রে অ্যাগ্লুটিনোজেন কোথায় অবস্থিত? আরবিসি, লোহিত রক্তকণিকার উপরে অবস্থিত হচ্ছে অ্যাগ্লুটিনোজেন, এরকম। আর গ্রহীতার প্লাজমা বা রক্তরসে উপস্থিত অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি, একটা অ্যান্টিবডির স্ট্রাকচারটা না এরকম ওয়াই আকৃতির হয়, এরকম। এটা একটা মনোমার, এটা দুটো একসঙ্গে থাকতে পারে, সেটা হবে হচ্ছে ডাইমার, তিনটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে একসঙ্গে, পেন্টামার, সরি, একটা দুটো পাঁচটা। এবার এগুলো হচ্ছে অ্যাগ্লুটিনিন, কোথায় থাকবে? এটা হচ্ছে প্লাজমা বা রক্তরসে থাকবে অ্যাগ্লুটিনিন। তাহলে যে রক্ত দেবে তার রক্তের কণিকার মধ্যে এই যে অ্যাগ্লুটিনোজেন আছে তার উপস্থিতি অনুযায়ী রক্তের বিভাগগুলো হয় এবং সেটা দেখা যায় যে এই অ্যাগ্লুটিনোজেনের মতন সিমিলার অ্যাগ্লুটিনিন রয়েছে প্লাজমায় বা রক্তরসে। যেমন যদি কারো রক্ত হয়, কারো রক্তে এ অ্যাগ্লুটিনোজেন থাকে, তাহলে দেখা যায় সেই এর সিমিলার একই রকম অ্যাগ্লুটিনিন হবে হচ্ছে আলফা। তাহলে এটা যদি হয় এরকম হয় অ্যাগ্লুটিনোজেনটা দেখতে, তাহলে এর যে একই রকম অ্যাগ্লুটিনিন, এই অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি তার মাথাটা যদি এইরকম হয়, তাহলে এখানেও এরকম একটা ট্রায়াঙ্গুলার খাঁজ থাকবে, যে খাঁজের মধ্যে দেখো একই রকম সিমিলার অংশ, এটা এখানে এসে আটকে যাবে। তাহলে অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিনের যদি সাক্ষাৎ হয়ে যায়, যদি এরকম আটকে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রোগী মারা যাবে, গ্রহীতা মারা যাবে, তার কারণ অ্যাগ্লুটিনোজেনগুলো এখানে ক্লট হয়ে গেল, ঠিক আছে? এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। তাহলে এটা আমরা চাই না। তাহলে কোনটা কাম্য? কাম্য হচ্ছে যে রক্ত দেবে তার অ্যাগ্লুটিনোজেন এবং যে রক্ত দেবে তার অ্যাগ্লুটিনিন যেন কখনোই একই রকম না হয়।
তাহলে এই দেখা সাক্ষাৎ আর অ্যাগ্লুটিনেশনটা হবে না এবং রক্ত জমাট বাঁধবে না। তাহলে আমি একটা ছক করে দিই, ছক করে বলার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এখানে আমাকে লিখতে হবে অ্যাগ্লুটিনোজেন, এখানে লিখতে হবে অ্যাগ্লুটিনিন। তাহলে অ্যাগ্লুটিনোজেন কথাটা আমি একটু উপরে উপরে লিখছি, হ্যাঁ, অ্যাগ্লুটিনোজেন, আর এখানে আমি লিখবো হচ্ছে রক্তের গ্রুপ। তাহলে একদম বাঁদিকে করবো রক্তের গ্রুপ, তারপরে অ্যাগ্লুটিনোজেন, তারপর হচ্ছে অ্যাগ্লুটিনিন। তাহলে দেখা গেল কিছু মানুষের রক্তে থাকলো হচ্ছে এ অ্যাগ্লুটিনোজেন এবং সেই রক্তের গ্রুপটাকে এ দিয়ে চিহ্নিত করা হলো। তাহলে এর রক্তরস বা প্লাজমার মধ্যে অনুরূপ অ্যান্টিবডি থাকবে না, তাহলে অন্যরকম অ্যান্টিবডিটা কি বিটা। আবার দেখা গেল কিছু লোকের রক্তে বি অ্যাগ্লুটিনোজেন রয়েছে, তার রক্তরসের সিরামে কি থাকে, তাহলে এর অনুরূপ তো বিটা হবে, থাকবে না, তাহলে তার রক্তে থাকবে আলফা। তাহলে এই গ্রুপটাকে চিহ্নিত করা হলো বি নামে। ঠিক আছে, কিছু রক্তের গ্রুপ পাওয়া গেল, কিছু মানুষের রক্ত পাওয়া গেল যাদের এ এবং বি এই দুটো অ্যাগ্লুটিনোজেনই দেখা গেল লোহিত রক্তকণিকায় উপস্থিত রয়েছে, তাহলে এই গ্রুপটাকে চিহ্নিত করা হলো এ বি করে এবং দেখা গেল এদের রক্তে আলফা বা বিটা কোনো অ্যাগ্লুটিনোজনই নেই। বোঝা গেল? আর একটা গ্রুপ পাওয়া গেল যাদের রক্তে কোনো অ্যাগ্লুটিনোজেন থাকছে না, কিন্তু তাদের রক্তে আলফা এবং বিটা দুটো অ্যাগ্লুটিনিনই থাকছে। অ্যাগ্লুটিনিন বোঝা গেল অ্যান্টিবডি যেটা রক্তরসে থাকে। এই গ্রুপটাকে যেহেতু আমাদের মূল বিভাগটা অ্যাগ্লুটিনোজেনের উপস্থিতির জন্য, সেহেতু এটাকে জিরো বা নো, এখানে তো কোনো অ্যাগ্লুটিনোজেন নেই, নো বা ও, এই বিভাগটাকে বলা হলো ও। এখন দরকার তো ট্রান্সফিউশনের, রক্তের খুব প্রয়োজন, কে কাকে রক্ত দিতে পারবে এই ছকটা থেকেই বোঝা যাচ্ছে, সেটা হলো দিতে পারবে, এই হলো নিতে পারবে। তাহলে দেখা গেল এ কাকে রক্ত দিতে পারবে, এ শুধু একেই রক্ত দিতে পারবে, আর এ বি কে রক্ত দিতে পারবে, বি কে রক্ত দিতে পারবে, এ বি কে রক্ত দিতে পারবে, এ বি খালি এ বি কেই রক্ত দিতে পারবে, আর ও হচ্ছে সবাইকে রক্ত দিতে পারবে, তার কারণ ওর মধ্যে কোনো অ্যাগ্লুটিনোজেনই নেই, সুতরাং গ্রহীতার দেহের মধ্যে রক্ত দানা জমাট বাঁধার কোনো সম্ভাবনাই নেই, এ বা বি কোনো অ্যাগ্লুটিনোজেনে নেই। তাহলে ও কাকে দিতে পারবে, এ বিকে দিতে পারবে, বিকে দিতে পারবে, এ বিকে দিতে পারবে, আবার নিজেকেও নিজে দিতে পারবে। তাহলে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হলো যে এক্ষেত্রে নিতে পারবে, নিজেরা করে নিতে পারবে এর থেকে। এবং দেখো এ বি সব জায়গায় আছে নেওয়ার ব্যাপারে, তাই তো? হ্যাঁ, এ বি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, তার কারণ এ বি সবার কাছ থেকে রক্ত নিতে পারছে, আর যেহেতু ও সবাইকে রক্ত দিতে পারছে সেই জন্য ও হয়ে যাবে সার্বিক দাতা। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? ও হচ্ছে সার্বিক দাতা, ইউনিভার্সাল ডোনার, তার কারণ ও এর মধ্যে কোনো অ্যাগ্লুটিনোজেন নেই, সেই জন্য ও হচ্ছে সবাইকে, ও গ্রুপের রক্ত সবাইকে রক্ত দিতে পারবে। আর এ বি হচ্ছে সার্বিক গ্রহীতা, তার কারণ এ বি সবার কাছ থেকে রক্ত নিতে পারবে। ঠিক আছে, এবার এর সঙ্গে সঙ্গে আমাদের আর একটু বাকি রইল, আর একটুখানি বুঝতে হবে, সেটা হলো RH ফ্যাক্টরটা কি? RH নামকরণটা এসছে রিসাস ম্যাকাক নামে একটা বানরের দেহে প্রথম আর কি বিজ্ঞানী, মানে কার্ল ল্যান্ডস্টেইনার এবং আরেকজন বিজ্ঞানী এই অ্যাগ্লুটিনোজেনের উপস্থিতি লক্ষ্য করেন। পরবর্তীকালে দেখা গেল বিভিন্ন মানুষের মধ্যেও এই RH ফ্যাক্টর উপস্থিতি আছে, সেটার অনুপাতটা ইউরোপিয়ান বা এশিয়ান এদের ক্ষেত্রে একটু আলাদা ভ্যারি করে, একই রকম হয় না। এবার এই RHটাও তো এক ধরনের অ্যাগ্লুটিনোজেন, কিন্তু এটা হচ্ছে মোটামুটি 49টা অ্যাগ্লুটিনোজেনের সমষ্টি। লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত অ্যাগ্লুটিনোজেন আমরা এখনই দেখলাম, এই RH হচ্ছে 49 রকম অ্যাগ্লুটিনোজেনের সমষ্টি। তার মধ্যে প্রধান আছে 5টি, যেমন সি, ডি, ই আর ই। স্মল ডি কিন্তু নেই, ভেবে রাখবে। ঠিক আছে, তাহলে এই 5টা অ্যাগ্লুটিনোজেনের সমষ্টি মেইনলি প্রধানত RH অ্যাগ্লুটিনোজেন। এবং আমাদের
সাধারণ ভাগ করতে হবে। আমরা পড়ি RH পজিটিভ এবং RH নেগেটিভ। তো এবার যাদের মধ্যে এই ডি অ্যাগ্লুটিনোজেনটার উপস্থিতি আছে যাদের রক্তে, তাদেরকে আমরা RH পজিটিভ বলি, এবং যাদের ক্ষেত্রে এই ডি অ্যাগ্লুটিনোজেনটা নেই তাদেরকে বলি আমরা RH নেগেটিভ। তাহলে একটা উদাহরণ, মনে করো কারো রক্তে A পজিটিভ আমরা যখন লিখি, তার মানে A গ্রুপের রক্ত, A অ্যাগ্লুটিনোজেন রয়েছে এবং তার ক্ষেত্রে এই ডি অ্যাগ্লুটিনোজেনটা রয়েছে। এমনিতে RH এর কোনো সমস্যা নেই, কিন্তু এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে একটা ভয়ঙ্কর রোগ হয়। এটা হচ্ছে ভ্রূণের ক্ষেত্রে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ভ্রূণের ক্ষেত্রে খুবই মারাত্মক ধরনের ক্ষতি করে। ফিটালিস, ভ্রূণটি মারা যায়। যদি মনে করো মায়ের রক্ত RH পজিটিভ হয়, RH নেগেটিভ হয়, এবং ভ্রূণ যদি RH পজিটিভ হয়, বাচ্চাটি যদি RH পজিটিভ হয় এবং মায়ের রক্ত RH নেগেটিভ, তাহলে ভ্রূণ থেকে প্লাসেন্টার মাধ্যমে এই RH পজিটিভটি মার দেহে প্রবেশ করবে এবং মার দেহে তখন একটা এর বিরোধী অ্যান্টিবডি তৈরি হবে, যেটা এর ক্ষেত্রে অতটা ক্ষতি করবে না, কিন্তু পরে যখন মা আবার কনসিভ করবেন, পরের ভ্রূণের ক্ষেত্রে এই RH বিরোধী পদার্থ কিন্তু আবার এই RH এর সঙ্গে মিলিত হয়ে অ্যাগ্লুটিনেশন অর্থাৎ ক্লট তৈরি করে দেবে। প্রচণ্ড পরিমাণে রক্তকণিকাগুলো ভেঙে যাবে এবং ভ্রূণটি মারা পর্যন্ত যেতে পারে। এই ভয়ঙ্কর অবস্থাটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, তাহলে তোমরা RH এর তাৎপর্য বুঝতে পারলে। ওকে, আজকে এই পর্যন্তই।